স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। রবীন্দ্রনাথের ছেলেবেলা গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আলোচনা করব বাল্যকালে রবীন্দ্রনাথের বিদ্যাচর্চা বা পড়াশোনা বিষয়ে যে নিয়ম কানুন রীতি ছিল এবং শিক্ষকদের সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে আলোচনা করব। রবীন্দ্রনাথের একেবারে শেষ বয়সে লেখা ছেলেবেলা কবির ৮০ বছর আগে ফেলে আসা শৈশব জীবনকে ফিরে দেখার চিত্র। এর আগে জীবন স্মৃতিতে কবির ফেলে আসা বাল্যকালের সঙ্গে রবীন্দ্রনাথ কিছুটা পরিচয় সেখানে দিয়েছেন। এরপরে তিনি তার ভেতরের চিরকালীন শিশুসত্তাকে শেষবারের মতো জাগিয়ে শৈশব স্মৃতির অ্যালবাম মেলে ধরলেন আমাদের আলোচ্য ছেলেবেলা গ্রন্থের পাতায়। এই ছেলেবেলা গ্রন্থটি আকারে ছোট হলেও এই স্বল্পায়তনের গ্রন্থটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রবি জীবনের নানা প্রসঙ্গ। এখানে পুরানো কলকাতার যেমন নানা চিত্র আছে, ঠিক তেমনি সেই পুরানো কলকাতার প্রাসঙ্গিকতার পথ ধরে এসেছে নানা ব্যক্তিবিশেষের পরিচয়। আছে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির পরিবারের নিকটজনের কথা, আত্মীয় পরিজনের কথা, আছে ভৃত্যদের কথা, আছে রবি জীবনের বিভিন্ন মাস্টার মশাইদের কথা, আছে রবীন্দ্রনাথের স্মৃতির মণিকোঠায় খুব যত্নে তুলে রাখা নানান ঘটনা সহ তার নিজের পড়াশোনার দিকটা, বিদ্যাচর্চার কথা। বয়সের একেবারে শেষ প্রান্তে পদার্পণ করে তার অভিজ্ঞতা ঋদ্ধ মন ছেলেবেলার ভালো লাগা মন্দ লাগার কথা রবীন্দ্রনাথ এই গ্রন্থে শোনাতে চেয়েছেন। শোনাতে চেয়েছে সবার মন প্রথাবদ্ধ শিক্ষার মধ্যে, বাধা ধরা নিয়ম রীতির মধ্যে পড়ে থাকতে চায় না। কারো কারো এই প্রবল বিদ্যাশিক্ষার নিয়মের রশি অর্থাৎ দড়ি ছিঁড়ে স্কুল পালাতে ভালো লাগে, যেমন রবীন্দ্রনাথের নিজের জীবনেও যে ঘটনাটা ঘটেছিল। তার নিজের সেই লেখাপড়া এবং ভালো লাগা না লাগার কথাগুলো পুরানো কলকাতার কাহিনী বলার ফাঁকে ফাঁকে
বিভিন্ন অধ্যায়ে তিনি পরবর্তী পাঠক মহলকে জানানোর চেষ্টা করেছেন। আমরা রবীন্দ্রনাথের জীবনের ঘটনা থেকে একটা সত্য ঘটনা জানতে পারি যে কবি রবীন্দ্রনাথ প্রথম থেকেই ঘোর বিরোধী ছিলেন প্রথাবদ্ধ শিক্ষার। নিয়ম করে নির্দিষ্ট সময়ের জন্য স্কুলে পড়তে যাওয়া, চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে পড়া মুখস্থ বলতে পারা, আবার এই পড়া মুখস্থ না পারার ছক বাঁধা জীবনভঙ্গি তাকে জেলখানার কথা মনে করিয়ে দিত মাঝে মাঝে। এই মনে করিয়ে দিত বলেই পরবর্তীকালে সেই প্রথাগত বিলিতি শিক্ষার বাঁধন থেকে পড়ুয়াদের মনকে মুক্তি দিতে তিনি শান্তিনিকেতনে নিজে হাতে গড়েছিলেন এই প্রথাবদ্ধ শিক্ষাকে মুক্তি দেওয়ার জন্য বিধিবদ্ধহীন মুক্ত বিদ্যালয়। যে বিদ্যালয়ে কোনো প্রথাবদ্ধ শিক্ষা পঠন পাঠন হতো না, সেজন্যই তাকে বলা হয়েছে মুক্ত বিদ্যালয়, যেখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। বলতে গেলে যেন সেই নিজেকে দেখে বা নিজেকে ঠেকে শেখার বাস্তব রূপ। যাই হোক, রবীন্দ্রনাথ ছেলেবেলাতে তার বিদ্যাচর্চার যে ছবি আমাদের আলোচ্য ছেলেবেলা গ্রন্থে উপস্থাপন করেছেন, তাতে তার গোটা শিক্ষার পর্বটিকে আমরা দুটি পর্যায়ে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হলো প্রথাগত শিক্ষা, যেটাকে নানান নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তৈরি হয়। অন্যটি হলো প্রথা বিরুদ্ধ শিক্ষা, অর্থাৎ মুক্ত শিক্ষা। ছেলেবেলা গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে এই দুটি পর্যায়ের শিক্ষার নানা রকম কলা কৌশল আমরা পেয়ে যাই। তবে একথা বলা যেতে পারে যে শিক্ষার মাধ্যম বা যে দুটি পর্যায়ের কথা আমরা বললাম, এই দুটি পর্যায় হলেও রবীন্দ্রনাথের পছন্দের তালিকায় ছিল প্রথা বিরুদ্ধ শিক্ষা, অর্থাৎ মুক্ত শিক্ষা। এটাই তিনি পছন্দ করতেন। পিতামাতার কর্তব্য বিধি ব্যবস্থা বা কাঠামো অনুযায়ী সন্তানদের শিক্ষাদানের ব্যবস্থা করা, অর্থাৎ প্রথাগত শিক্ষা। সাধারণত আমাদের পিতামাতারা প্রথমেই চান যে প্রথাগত শিক্ষার মাধ্যমে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তার ছেলে মেয়েকে মানুষ করে তুলবেন, শিক্ষাদান করবেন। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। পড়াশোনার প্রথমেই রবীন্দ্রনাথকেও যেতে হয়েছিল সেই প্রথাবদ্ধ শিক্ষা পদ্ধতিকে মেনে নিয়ে বিভিন্ন মাস্টার মশাইয়ের অধীনে। ছেলেবেলার প্রথম অধ্যায়েই সেই সংবাদ
সেই খবর আমরা পেয়ে থাকি। এই প্রথাবদ্ধ শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, একেবারে বাল্যকালের স্মৃতি উন্মুক্ত করে বলছেন, মাস্টার মশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠতো হাই, তারপর আসতো ঘুম, তারপরে চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টার মশাইয়ের, অন্য ছাত্র যতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, সে ঘুম পেলে চোখে নস্যি ঘষে, আর আমি, সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতো বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। সে বয়সে পড়তে বসলে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়তো অনেককেই হতে হতো। কিংবা বর্তমান যেসব ছেলেমেয়েরা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও যদি এইরকম জটিল বাঁধা ধরা নিয়ম প্রয়োগ করা হয়, তাহলেও আমার মনে হয় এই রবীন্দ্রনাথের মতোই অবস্থা হবে। রবীন্দ্রনাথের এই অকপট সত্য ভাষণে প্রথাবদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রতি একান্ত প্রাণহীনতা, এবং এটা যে রবীন্দ্রনাথের মনোপছন্দ ছিল না এই প্রথাবদ্ধ শিক্ষা, তা মনে হয় সহজেই আমরা এখান থেকে বুঝে নিতে পারি। এই প্রথাবদ্ধ শিক্ষার আরো একটা সংবাদ দেওয়া হয়েছে ছেলেবেলার 3য় অধ্যায়ে এসে। তখন রবীন্দ্রনাথের বয়স বছর 7। এই সময়ে রবীন্দ্রনাথের জন্য একজন ইংরেজি শেখানোর শিক্ষক রাখা হয়েছিল, যার নাম রাখাল দাস দত্ত মহাশয়। তার অধীনে রবীন্দ্রনাথের বয়সী সব ছেলেমেয়েরা যখন গড় গড় করে বলছেন, আই অ্যাম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড, এমএডি ম্যাড পর্যন্ত আমার বিদ্যে পৌঁছায়নি। আসলে প্রথাগত শিক্ষার দাসত্ব যারা মেনে নিয়েছে অকপটে, তাদের পাশাপাশি প্রথাগত শিক্ষার প্রতি একান্ত অনাগ্রহী বালক রবীন্দ্রনাথের ইংরেজি শিক্ষার অগ্রগতির চিত্রটি খুবই হতাশাব্যঞ্জক। তাই এই সব ঘটনা স্পষ্ট করে প্রমাণ করে যে রবীন্দ্রনাথের শিশু মনে বিধিবদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রতি, প্রথাগত শিক্ষার প্রতি কোনরূপ ভালো লাগা বা ভালোবাসার জায়গা ছিল না। এই প্রথাগত শিক্ষার প্রতি রবীন্দ্রনাথের যে ভালোবাসা ছিল না, তাকে যে পছন্দ করত না, তার আরো একটা উদাহরণ আমরা দেখি। মাস্টার মশাইয়ের কাছে পড়তে পড়তে ভারাক্রান্ত নারাজ রবীন্দ্রনাথ পেট কামড়ানির ছুতো করে মাস্টার মশাইকে চাকরের মাধ্যমে রবীন্দ্রনাথের মায়ের
আদেশ, আচ্ছা যা মাস্টার মশাইকে জানিয়ে দে, আজ আর পড়তে হবে না, এই রকম সংবাদ পাঠানো হয়েছে। এখানে রবীন্দ্রনাথ যে প্রথাগত শিক্ষা পছন্দ করতেন না, তা তিনি বেশ চিত্রাকর্ষকভাবে তুলে ধরেছেন। এখানে তাকে আমরা দেখি পেট কামড়ানির মতো অসুখের ছুতো করতে, এবং তার মায়ের দ্বারা মাস্টার মশাইকে জানিয়ে দিতে। ছেলেবেলার সপ্তম অধ্যায়ের একটা সিংহভাগ জুড়ে আছে বিধিবদ্ধ বিদ্যালাভের যন্ত্রণাদায়ক কাহিনী। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ শেষ বয়স পর্যন্ত তার বিধিবদ্ধ শিক্ষার চাপিয়ে দেওয়া নিয়মকে যে মন থেকে একেবারেই গ্রহণ করতে পারেননি, তার বড় দৃষ্টান্ত এই সপ্তম অধ্যায়ে তার গুটি কয়েকটি মন্তব্য। সপ্তম অধ্যায়ের একেবারে শুরুতেই তিনি বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশুনোর জাতাকল চলছেই তো চলছেই, ঘর ঘর শব্দে। এই কলে দম দেওয়ার কাজটি ছিল আমার শেষদা হেমেন্দ্রনাথের হাতে। এই শেষদা ছিলেন কড়া শাসনকর্তা। এই বিধিবদ্ধ শিক্ষা কিংবা শিক্ষণ পদ্ধতির বিষয়ে এতটুকু ভালোবাসার কিংবা প্রাণের টান আছে বলে রবীন্দ্রনাথের মনে হয় না, আর হওয়ার কথাও নয়। কারণ সেই সকাল থেকে রাত পর্যন্ত যাকে অবিরাম পড়াশোনার জাতাকলে পিষ্ট হতে হয়, তাদের ক্ষেত্রে শিক্ষা বা শিক্ষান পদ্ধতি প্রাণের সম্পদ হয়ে উঠতে পারে না। রবীন্দ্রনাথের শেষদা হেমেন্দ্রনাথ ঠাকুর খুবই বিদ্যানুরাগী ছিলেন। তার এই গভীর বিদ্যানুরাগ যাতে অন্যের ভিতরেও সঞ্চারিত হতে পারে, তার জন্য তিনি নানা রকম চেষ্টা চালিয়ে যেতেন ঠাকুর বাড়িতে। তিনি পড়াশোনার জন্য একটা কঠিন ছক বা রুটিন তৈরি করে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের প্রতিদিন শুরু হতো অন্ধকার থাকতে উঠে এক কানা পালোয়ানের কাছে কুস্তি লড়াই দিয়ে। এরপর এই কুস্তি করার পর, শরীর চর্চা করার পর, ব্যায়াম করার পর তাকে বসতে হতো মেডিকেল কলেজের এক ছাত্রের কাছে। তার কাছে রবীন্দ্রনাথকে হাড় চেনার ভিতর দিয়ে অস্থিবিদ্যা আয়ত্ত করতে হতো, তার অনুশীলন করতে হতো। এইসব করতে করতে যখন ঘড়িতে 7টা বাজতো, তখনই তার বাড়িতে চলে আসতো আর এক মাস্টার মশাই, নর্মাল স্কুলের নীলকমল মাস্টার। এই নীলকমল মাস্টার মশাইয়ের ঘড়ি ছিল একেবারে কড়া শাসক। 1 মিনিটের জন্যও এদিকে ওদিকে হওয়ার জো ছিল না। অর্থাৎ প্রতিদিন নিয়ম করে ঠিক 7টার সময় নীলকমল মাস্টার মশাই ঠাকুর বাড়িতে চলে আসতো।
বালক রবীন্দ্রনাথ এই প্রথাবদ্ধ শিক্ষার প্রবল চাপ নিতে না পারায় মাঝে মাঝে তিনি মনে মনে তার বিভিন্ন শিক্ষকদের অসুস্থতাজনিত অনুপস্থিতি কামনা করতেন। অর্থাৎ শিক্ষকরা যাতে অসুস্থতার জন্যে তাকে পড়াতে আসতে না পারে, এরকম আশা করতেন। কিন্তু এর ফল হতো না কোনোদিনই। অর্থাৎ তার যেসব মাস্টার মশাইরা ছিলেন তারা প্রতিদিন নিয়ম করে করে তাকে পড়াতে আসতেন। ফলে বই সিলেট নিয়ে তাদের সামনে, টেবিলের সামনে গিয়ে বসতে হতো। কালো বোর্ডের উপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত সবই নিয়ম করে করে কষতে হতো। সাহিত্যের ক্ষেত্রে সীতার বনবাস থেকে মেঘনাদবধ কাব্য পড়তে হতো। সঙ্গে ছিল প্রকৃতি বিজ্ঞান। এর সঙ্গে সীতানাথ দত্ত নামে এক মাস্টার মশাই আসতেন মাঝে মাঝে। তিনি এই বিজ্ঞান পড়াতেন। এই বিজ্ঞান পড়ার পর উপস্থিত হতেন আর এক মাস্টার মশাই, তার নাম হেরম্বর তত্ত্বরত্ন মহাশয়। এই মাস্টার মশাইয়ের অধীনে যন্ত্রের মতো সব মুখস্থ করে ফেলতে হতো। মুখস্থ করতে হতো মুগ্ধবোধ। ফলে একে একে বিভিন্ন মাস্টার মশাইয়ের নিয়ম করে করে শিক্ষা দেওয়ার যে ব্যাপার, অর্থাৎ প্রথাগত শিক্ষা, রবীন্দ্রনাথের বিভিন্ন যে আলোচনা, যে স্মৃতির রেখাপাত ছেলেবেলা গ্রন্থে করেছেন, তা থেকে বোঝা যায় যে এই প্রথাগত শিক্ষা তার কাছে প্রাণের বস্তু হয়ে উঠতে পারেনি। তার কাছে এই প্রথাগত শিক্ষা বা এই শিক্ষার পদ্ধতি আতঙ্ক হয়ে উঠেছিল। তবে এই আতঙ্ক বা ভয় থাকলেও প্রতিদিন ছক ছিল বাঁধা। এই ছকের কোনো নড়চড় হতো না। নীলকমল মাস্টার চলে যাওয়ার পর 10টা বাজতে না বাজতেই রবীন্দ্রনাথকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হতো। স্কুল থেকে ফেরার পর রবীন্দ্রনাথ বালক রবি ঠাকুর যখন অবসন্ন মনে, বিষাদ মনে 4:30 পর ঘরে ফিরতেন অনেকটা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে, তখনই বাড়িতে পা দিয়েই দেখতে পেতেন তার জন্য অপেক্ষা করছেন জিমন্যাস্টিকের মাস্টার। ফলে প্রবল অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়মিত করে শরীর চর্চা করতে হতো, শরীরটাকে ওলটপালট করতে হতো। এই ব্যায়াম করার পর, শরীর চর্চা করার পর রবীন্দ্রনাথকে বসতে হতো
আঁকার মাস্টারের কাছে। ঠিক এমনি করেই বালক রবীন্দ্রনাথের দিন প্রতিদিন শিক্ষার চাকা ঘুরতে থাকে, শিক্ষার নিয়মের, প্রথাবদ্ধ শিক্ষার নিয়মের চাকা গড়িয়ে যেতে থাকে। এরপর সন্ধ্যাবেলায় আসতেন অঘোর মাস্টার। তার কাছে পড়তে হতো ইংরেজি। সারাদিন পড়াশুনো স্কুল করার পর সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর, ক্লান্ত মন, অবসন্ন মন নিয়ে তখন তাকে ইংরেজি পড়তে হতো এই অঘোর মাস্টারের কাছে, ইচ্ছে না থাকলেও। তখন দু চোখ জুড়ে নেমে আসতে চাইতো ঘুম। এমনকি বালক রবি ঠাকুর পড়তে পড়তে ঢুলে পড়তেন। আসলে যে ছেলে নর্মাল স্কুলের ছাত্রবৃত্তির নিচের ক্লাসেই কবিতার জন্ম দিয়ে ফেলেছিল, কবিতা লিখে ফেলেছিল, যার মন প্রতিনিয়ত মিশতে চায় পৃথিবীর বাইরের জগতের মানুষের সঙ্গে, ঘরের বাইরের জগতের মানুষের সঙ্গে, সবকিছুকে সেই মন দিয়ে উপলব্ধি করতে চায়, সেই ছেলেকে এইভাবে নিয়মের ফাঁসে জড়িয়ে রাখা তার মনের সুকুমার বৃত্তিকে ফাঁস লাগিয়ে মেরে ফেলার মতোই মনে হয়। আসলে এই প্রথাবদ্ধ শিক্ষার বা স্কুলের পড়াতে বালক রবীন্দ্রনাথের মন একবারও মেনে নেয়নি। তবে রবি ঠাকুরের বাল্যকালের যেসব মাস্টারমশাইয়ের কথা আমরা বললাম, সেই সব মাস্টারমশাইরা বেশিরভাগ এই প্রথাবদ্ধ শিক্ষা দিতে গিয়ে হাল ছেড়ে দিলেও জ্ঞানচন্দ্র ভট্টাচার্য নামে এক মাস্টারমশাই রবীন্দ্র জীবনে এসেছিলেন বাল্যকালে। তিনি কিন্তু, এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য, রবি ঠাকুরের আসল মানসিকতাটা ধরতে পেরেছিলেন, তার আত্মার কথা, তার প্রাণের কথা বুঝতে পেরেছিলেন। ঠিক এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের হাত ধরেই শুরু হয় রবীন্দ্রনাথের শিক্ষার দ্বিতীয় পর্যায়, অর্থাৎ মুক্ত শিক্ষা। এই দ্বিতীয় পর্যায়ে শিক্ষার আভাস এমন কি যে সামান্য বিবরণ মেলে সেটা আমরা ছেলেবেলা গ্রন্থের 13 এবং 14তম অধ্যায়ে পাই। এই অধ্যায়ে আমরা দেখি রবীন্দ্রনাথের বিলেতে যাওয়া ঠিক হয়েছে। এই বিলেতে যাওয়ার আগে সেখানকার ভাষা, সেখানকার চালচলন, সেখানকার আদব কায়দা, নানা রকম কিছু শেখার ব্যাপার ছিল, কিছু রপ্ত করার দরকার ছিল। আর এগুলো তিনি করেছিলেন, এগুলো তিনি পেয়েছিলেন তার মেজদা সত্যেন্দ্রনাথ দত্তের কাছ থেকে। তখন তিনি আমেদাবাদে থাকতেন। এই মেজদার কাছ থেকেই
বিদেশে যাওয়ার নানা রকম পদ্ধতি, নানা রকম নিয়ম শৃঙ্খলা অর্জন করেছিলেন। এই জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মহাশয় বুঝেছিলেন যে লেখাপড়া শেখার ধরাবাঁধা নিয়মের মধ্যে বালক রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই সত্যটা, এই সহজ কথাটা জ্ঞানচন্দ্র ভট্টাচার্যের আগে অন্য কোনো মাস্টারমশাই ভাবেননি। তাই তিনি পাঠ্যতালিকা বহির্ভূত, অর্থাৎ পাঠ্য যেসব বই, সেই সব বইয়ের বাইরে গিয়ে জ্ঞানচন্দ্র ভট্টাচার্য ও রবীন্দ্রনাথকে কুমার সম্ভব মুখস্থ করতে দিয়েছিলেন, কিংবা ম্যাকবেথের তর্জমা ঘর বন্ধ করে রবীন্দ্রনাথকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। এবং এভাবে এই প্রথাবদ্ধ শিক্ষার ধারাকে জ্ঞানচন্দ্র ভট্টাচার্য নামের এই মাস্টারমশাই রবীন্দ্র জীবনকে কিছুটা হলেও বদলে দিয়েছিলেন। এছাড়াও ক্লাসের পড়ার বাইরে রবীন্দ্রনাথকে ছেড়ে দেওয়ার পথ ধরিয়েছিলেন আরও একজন মাস্টারমশাই। প্রথাবদ্ধ শিক্ষা থেকে মুক্ত শিক্ষায় নিয়ে আসার ক্ষেত্রে এই রাম সর্বস্ব পণ্ডিত মশাই বেশ ভূমিকা নিয়েছিলেন। তিনিও জ্ঞানচন্দ্রবাবুর মতো পাঠ্য বিষয় বহির্ভূত শকুন্তলা রবীন্দ্রনাথকে দিয়ে পড়িয়ে নিয়েছিলেন। ক্লাসের ছক বাঁধা পড়ার বাইরে এনে বালক রবীন্দ্রনাথের জীবনে ফল হয়েছিল ভালোই। রবীন্দ্রনাথের মন বাল্যকালে শিক্ষাগত দিক থেকে বিদ্যাচর্চার ক্ষেত্রে যে কি আশা করেছিল, কি আকাঙ্ক্ষা করেছিল, সেটা এই দুই মাস্টার মশাই অর্থাৎ জ্ঞানচন্দ্র ভট্টাচার্য এবং রাম সর্বস্ব পণ্ডিত মশাই বেশ ভালোভাবেই ধরেছিলেন। এরপর আমরা দেখি বিলেতে গিয়ে রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়তে, এবং এক্ষেত্রে তিনি ভর্তি হন লন্ডন ইউনিভার্সিটিতে। সেখানে থাকতেন দাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী, পুত্র, কন্যার পারিবারিক পরিবেশে। বাড়িতে মাস্টার এসেছেন নিয়মিত, কিন্তু ওই পারিবারিক পরিবেশে পড়াশোনার উপর প্রাণের টান তৈরি হয়নি রবীন্দ্রনাথের। ঠাকুরবাড়ির পারিবারিক বন্ধু লোকেন পালিত ও রবীন্দ্রনাথের মানসিক পরিস্থিতি অনুভব করে তাকে ডাক্তার স্কটের বাড়িতে তুলেছিলেন। এই স্কটের বাড়িতে মিসেস স্কটের কাছে বালক রবীন্দ্রনাথ পেয়েছিলেন মায়ের মতো অফুরন্ত স্নেহ, মাতৃ স্নেহ বলা যায়। তাছাড়া লন্ডন ইউনিভার্সিটিতে পেয়েছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হেনরি মরলিকে। এই লন্ডন ইউনিভার্সিটিতে অবস্থানকালে পড়াশোনার সময় মরলি সাহেবের পাঠদানের পদ্ধতি, মরলি সাহেবের নানা রকম আলোচনা, তার সান্নিধ্য, তার বিভিন্ন বৈশিষ্ট্য
রবীন্দ্রনাথের একেবারে মর্মে পৌঁছে গিয়েছিল। মৌলী সাহেবের নানা রকম লেকচার, মৌলী সাহেবের নানা রকম পঠন পাঠন পদ্ধতি, তার বিভিন্ন আদব কায়দা, আচার আচরণ রবীন্দ্রনাথের মনে প্রাণে পরিপূর্ণ হয়ে উঠেছিল তার গভীর অন্তর্লোক। ফলে ঠিক এখান থেকেই বিভিন্ন বিষয় বোঝার জন্য বিধিবদ্ধ পথে তখন আর মাস্টার মশাইয়ের প্রয়োজন হতো না রবীন্দ্র জীবনে। বালক রবীন্দ্রনাথের বিদ্যাচর্চায় মাস্টার মশাইয়ের প্রয়োজন ঠিক এইখান থেকেই আমরা দেখি না। এই সময় থেকেই নিজের মাস্টারি অর্থাৎ নিজের পড়া বালক রবীন্দ্রনাথ নিজেই করে নিতে পারতেন। প্রাণের সঙ্গে বিষয়ের ঘটনার এই নিবিড় সংযোগই প্রকৃতপক্ষে ছিল প্রথামুক্ত শিক্ষা, নিজের মতো করে শিক্ষা। এটাই হলো প্রথামুক্ত শিক্ষা, মুক্ত শিক্ষা। মাস্টার মশাইয়ের অধীন থেকে বাইরে বেরিয়ে এসে নিজের কাজ, নিজের পড়াশুনো, নিজের সমস্ত ভালো মন্দ পড়াশোনার বিষয়ে বিশেষ করে নিজেই করতে পারাটাই হলো প্রথামুক্ত শিক্ষা, যেটা বালক রবীন্দ্রনাথ শেষ বেলায় এসে পড়াশোনার শেষকালে এসে পেয়েছিলেন। ছেলেবেলার স্মৃতিচারণায় অতীতের পৃষ্ঠা থেকে তুলে আনা উল্লেখিত এই যে বিধিবদ্ধ শিক্ষা, প্রথাবদ্ধ শিক্ষা এবং মুক্ত শিক্ষা, এই দ্বিবিধ পদ্ধতিতে শিক্ষা লাভ ও সেই এই দুই শিক্ষাদান পদ্ধতির উপর বালক রবীন্দ্রনাথের মন প্রাণের আকর্ষণ বিকর্ষণের চিত্রগুলি রবীন্দ্রনাথ তার ৮০ বছর পরে গিয়ে লেখা ছেলেবেলার গ্রন্থে এমনই নিখুঁতভাবে, সুনিপুণভাবে, দক্ষভাবে তার ছেলেবেলার অ্যালবামে উপস্থাপিত করেছেন। তাই এই ছেলেবেলার গ্রন্থ থেকে আমরা বালক রবীন্দ্রনাথের বিদ্যা চর্চার, বিদ্যা অর্জনের যে নানা রকম বাধা বিপত্তি, নানা রকম পছন্দ অপছন্দ, যে বিভিন্ন দিকগুলি রয়েছে বা ছিল, সেগুলি আমরা এই ছেলেবেলার গ্রন্থ থেকে আমরা সহজেই এক ঝলকে দেখে নিতে পারি। মূলত এই ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্র জীবনের, রবীন্দ্র বাল্যকালের প্রথম ১৭ বছরের ঘটনা এই ছেলেবেলা গ্রন্থটিতে আমরা পেয়ে যাই। এই ১৭ বছরের মধ্যে বেশ অনেকটা সময় আমরা তার বিদ্যাচর্চা সম্পর্কে জানতে পারি। যাই হোক, আজকের আলোচনা মোটামুটিভাবে এ পর্যন্ত।